আমি যে ফেস প্যাকটা ইউজ করে স্নান করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর প্রচুর জিনিস থাকে আমাদের রান্নাঘরে, সেগুলো আমরা ইউজ করতেই পারি। মধু দিতে পারো, গোলাপ জল দিতে পারো, 5 মিনিট বসতে পারো, ম্যাগাজিন পড়তে পারো, বা মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বলবো না, এখন ঘড়িতে বাজে 10:30। আর আজকে আমি 10:30 থেকে ব্লগ স্টার্ট করলাম, কিন্তু আমার সকাল অনেক ভোরবেলায় হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড এখন ঘরে আছে, মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। যাবতীয় সংসারের বাসি কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ক্যামেরা অন করে কাজ আজকে করতে পারবো না। একটা বিশেষ কারণ আছে, নিশ্চয়ই তোমাদের বলবো। কালকে দুপুর থেকে হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে হাই ফিভার, জ্বর। এই একটু সাউন্ডটা কমাও না গো। ও ডাইনিংয়ে বসে আছে, যাই হোক ডাইনিংয়ে শুয়ে আছে, কারণ কত শোবে বলো, কাল থেকে পুরো শোয়া। তাও সন্ধেবেলা ডাক্তারখানায় নিয়ে গেছি, যেখানে মানে ফেলে রাখবো না, কারণ এই ফিভারটা এতটা বাজে, এতটা ঘরে ঘরে ছিয়ে গেছে, মানে 7 দিন তোমাকে পুরো শয্যাশায়ী করে রেখে দেবে। গা হাত পা বিষের মতন ব্যথা, গলা ব্যথা, আর বারবার করে আমি গার্গেল করাচ্ছি। তো ওই জন্য দেরি না করেই কাল দুপুরে জ্বর এসছে, আমি সন্ধ্যেবেলাতেই ডাক্তারখানায় নিয়ে গেছি। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে, প্রচুর ওষুধ দিয়েছে, প্যারাসিটামল দিয়েছে, এইসব দিয়েছে। গার্গেল করতে বলেছে, ওআরএসের জল খেতে বলেছে, বারবার করে নুন চিনির জল খেতে বলেছে, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর এই সময় উইক করে দেয়। তো এই হয়েছে ব্যাপার। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠালাম, অটো করেই গেছে মেয়ে স্কুলে। তারপর বুঝতেই পারছো, যখন ঘরের ব্যাটা ছেলে শুয়ে থাকে তখন কি অবস্থা হয়, আমার পুরো নাকানি চোপানি অবস্থা, মানে এভরিথিং আমাকে একা সামলাতে হচ্ছে। মানে বাইরে থেকে দুধ আনা, এই আনা সেই আনা, তাও তো মানে টাচুট কি বলবো, আমার সত্যি কিছু আমাদের মানুষ রয়েছে যারা মানে ঘরে থাকলেও, আমার হাজব্যান্ড যদি ঘরেও থাকে না, আমাদের বাজারটুকু এসে আমাদের বাড়িতে পৌঁছে দেয়। মানে এমন ভালো মানুষও রয়েছে, ওর ভালো বন্ধু বান্ধব রয়েছে। যাই হোক, আমি সবসময় বলি না, ভালো মানুষের সান্নিধ্যে থাকা ভালো, কারণ ঠিক তোমরা ফল পাবেই পাবে। তো যাই হোক, এই হয়ে গেল ব্যাপার। আমি ওকে টিফিন করে দিলাম, টিফিনটা করে দিলাম চিড়ের পোলাও করে দিলাম, সব রকম সবজি দিয়ে চিড়ের পোলাও করে দিলাম। তারপর একটু ফল কেটে দিলাম, একটা ডিম সেদ্ধ দিলাম এইসব খেয়ে, তারপর ওষুধপত্র খেয়ে এখন আমি বললাম তুমি সোফাতে যাও, আমি যতক্ষণ বেডরুমটা ক্লিন করে নিই। তো ওকে সোফায় বসিয়ে আমি বেডরুমটা তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়েছি, কারণ ও বসতে পারছে না বেশিক্ষণ, এসে আবার শোবে। আর আমি আনাজপত্র সব কেটে এসেছি। তো চলো তোমাদের দেখাই। আজকে আবার বৃহস্পতিবার, জানি না, আমি তো ভিডিও করে রাখছি জাস্ট তোমাদের আপডেট দেওয়ার জন্য, হয়তো ছোট্ট একটা ভিডিও করব। তো আজকে বৃহস্পতিবার, আবার পুজো আশ্রা আছে, অনেক কাজ আছে। তো চট করে আগে চলো আমি রান্নাটা সেরে আসি, কারণ হাজব্যান্ডকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, খেয়ে দিয়ে আবার অ্যান্টিবায়োটিক খাবে তারপরে। আর সত্যি কথা বলতে গেলে দেখো, ঘরে যখন ব্যাচেলাররা থাকে না, তখন ঠিকঠাকভাবে কাজ করা যায় না, ভিডিও করা যায় না, কারণ শরীর খারাপ, তো আমি ভিডিও করতে আমার ইচ্ছা করছে না। ওকে কি বলবো, মানে ও শুয়ে আছে, আমি ভিডিও করব, আমার ভালো লাগছে না দেখতে। তো ওই জন্য টুক করে, যদি আমি জানি না কি হবে না হবে, কতদিন আমি ভিডিও দিতে পারবো কি পারবো না, ওই জন্য জাস্ট ছোট্ট আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছি। আজকে তাও বলে দিলাম আজকে বৃহস্পতিবার, তোমরা কবে পাবে আমি তাও জানি না, চেষ্টা করব তোমাদের সামনে দেওয়ার। তো চলো আগে আমি রান্নাঘরে যাই, রান্নাটা সারি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখে বন্ধুরা, ধরো কেউ কোনো কিছু খাচ্ছে না বা তার খেতে ইচ্ছাই করছে না, তার মুখের সামনে যদি সেই খাবারটা একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সে 1 চামচ হলেও কিন্তু মুখে দেবে। ক্যামেরায় কিন্তু ঘর আমি একদম টিপটপ করে নিয়েছি, আর এই দুটো ওপরে আছে, কারণ আমার ফ্লোর এখনও শোকায়নি, ফ্লোর শোকালে তারপরে আমি নিচে রাখবো। তো একদম দেখো বিছানা টান করে রেখেছি। আর এই তো সব ফার্নিচার মোছা হয়ে গেছে। তো চলো, শুকিয়ে গেছে একেবারে, নামিয়ে নিই, তাহলে আবার ভুলে যাবো। এই ফুলদানিটা না আমি নতুন এখানে রেখেছি বেড সাইডে।
আমার প্রিয় দিদিরা বা বন্ধুরা আমার ভালোর জন্য হয়তো বলবে যে শর্মিষ্ঠা তাহলে তুমি কটা দিন ভিডিও বানিও না বা ভিডিও করা অফ রাখো। তোমরা একদম ঠিক বলছো তোমাদের দিক থেকে, কিন্তু আমি কেন ভিডিও বানাই জানো? নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য, যাতে কোনো আজে বাজে চিন্তা আমায় গ্রাস করতে না পারে। তারপর যখন তোমাদের পজিটিভ কমেন্টগুলো পড়ি আরও বেশি করে কিন্তু আমি পজিটিভ হয়ে উঠি বন্ধুরা। এই জন্যই আমি ভিডিও বানাই। এদিকে আমার ভাতটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে, সেটাই একটু বন্ধুরা ভাত হচ্ছে। আর এই যে মুগের ডাল করব, মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, পেঁপে দিয়ে মুগের ডাল করব। আর কালকে দেখো ইলিশ মাছের মাথা ছিল, মাথাটা রেখে দিয়েছিলাম, কারণ আমি মাথাটা সবসময় না সবজি দিয়ে করি। আর এখানে দেখো মোটামুটি যা যা সবজি ছিল, আজকে আমি হাজব্যান্ডকে বলেইছি যে যা আছে ঘরে তাই করবো, তুমি ঘর থেকে একদম বেরোবে না। তো এই যা সবজি ছিল মানে 5 রকম 6 রকম সব সবজি দিয়ে এই মাছের মাথা দিয়ে করব আমি একটা চচ্চড়ি। আর এখানে মুখের রুচি এক ফোঁটা নেই, অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো, নিম পাতা বা উচ্ছে খেলে মুখের রুচিটা ছাড়বে বা ডাঁটা ফাটা চেবালে। তো যাই হোক আজকে ডাঁটা বাড়িতে নেই বলে তো এখানে উচ্ছে আলুটাকে একটু সেদ্ধ দেবো। আর গরম গরম ভাত হয়ে গেলে ওকে না আগে খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি রান্নাটা শুরু করি। এই যে আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, তোমাদের সাথে দুটো মনের কথা বলছি, এতে আমার মনটা কিন্তু বেশ আছে বন্ধুরা। মানে আমার মনে সেই সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা একদমই আসছে না। কি বলতো, যখন আমার মেয়ের বা মায়ের শরীর খারাপ হয় আমি না অতটা চিন্তা করি না। আমি জানি আমার পাশে হাজব্যান্ড আছে, ও ঠিক ম্যানেজ করে নেবে। কিন্তু যখন আমার হাজব্যান্ডকে শুয়ে থাকতে দেখি বা ও দেখছি যে ও একদম উঠতে পারছে না, তখন আমার মধ্যে না নানান রকম দুশ্চিন্তা গ্রাস করে। কোথায় যাব, কি করব। আগে তো প্রচণ্ড পরিমাণে এইসব হতো, বাট এখন আমি নিজেকে না অনেক সংযত করেছি, অনেক নিজেকে তৈরি করেছি যে না আমাকে একা লড়তেই হবে, যাই হয়ে যাক দাঁতে দাঁত চিপে আমি লড়াই ঠিক চালিয়ে যাব। একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে ছোটোবেলা থেকেই ও এমনভাবে তৈরি না, ওর গা পুড়ে যাচ্ছে, 102-3 জ্বর উঠে যাচ্ছে, কখনো আজ পর্যন্ত আমাকে বলেনি বা আমার হাতটা টেনে বলেনি যে মা তুমি আমার পাশে এসে বসো বা আমাকে একটু গা হাত পা টিপে দেবে বা আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, কখনো বলিনি। আমি যদি জিজ্ঞাসাও করি না যে মামাই তোমার কোথাও ব্যথা করছে বা কিছু হচ্ছে, না মা আমি ঠিক আছি, তুমি তোমার কাজ করো, মানে এই রকম ছোটোবেলায় থেকেই না ওকে আমি একা, ওর জ্বর হোক শরীর খারাপ হোক যাই হোক ওকে একা রেখে না আমি কিন্তু সংসারের কাজ করেছি। ও কখনো আমার কাছে পায়ে পায়েও ঘোরেনি, ডিস্টার্বও করেনি, বুঝতেই দেয়নি যেটা বাচ্চা ঘরে আছে তাও আবার তার শরীর খারাপ নিয়ে। তারপর যখন একদম সামলাতে পারতাম না, কারণ আমার মেয়ের না যখন জ্বর হতো পুরো 103-4 জ্বর হয়ে যেত, তখন তো দেখার লোক কেউ ছিল না, তখন আমি বাপের বাড়ি চলে যেতাম, মা বোন বাবা ওরাই সামলে দিত। ওই যে একদম নাকের ডগায় আমার বাপের বাড়ি ছিল, একটু অসুবিধা হলেই মায়ের কাছে চলে যেতাম। তো আমার বেডরুমটা ঝাড়া হয়ে গেছে, তো হাজব্যান্ডকে বললাম তুমি এইবারে খাটে এসে শো আর আমি ঘর দোরগুলো না একটু অন্ধকার করে দিই। আমার তো বড় বড় জানলা তোমরা জানো, এত পরিমাণে মানে আলো আসে যে চোখে লাগলে না ঘুমটা ঠিক আসে না। ওই জন্য একদম ঘর দোর অন্ধকার করে দরজাটা বন্ধ করে আমি এখন রান্নাঘরে যাব। এইবারে বলি আমার হাজব্যান্ড কীরকম প্রকৃতির মানুষ। যখন ও যদি ধরো একটু হ্যাঁচি মারলো বা একটু ওর গায়ে জ্বর এলো, ঠিক 10 বছরের বাচ্চারা যেমন বিহেভ করে ঠিক 10 বছরের বাচ্চাদের মতন ও রিয়াক্ট করে, মানে না বাচ্চা হয়ে যায়। ওর হাতের সামনে মানে মাথার সামনে বসে থাকতে হবে, মাথায় হাত বুলিতে হবে, একটু গা হাত পায়ে মাসাজ দিতে হবে, ইভেন জলের বোতল ক্যাপ খুলে ওর হাতে ধরতে হবে, ওষুধটুকু ছিঁড়ে ওকে দিতে হবে, তবে ও গিয়ে খাবে। এতটা কাহিল হয়ে পড়ে জানো তো। ইভেন ও এই সময় ওর মাথা এত গরম থাকে, যদি একবারে বসি দুবার বলি ওকে খেতে আসো না, ব্যাস এমন চিৎকার শুরু করে আমি তো পুরো চুপ করে যাই। আসলে মানে বললাম না ও একটু অন্যরকম প্রকৃতির, মানে ও একদম শরীর খারাপ হলে না ও আর সহ্য করতে পারে না, মানে ও নিতে পারে না, মানে ওর কি বলতো মানে সহ্য ক্ষমতাটা ভীষণ কম।
দেখো আজকে ভিডিওটা বানালাম বলে তোমাদের সাথে কত কথা শেয়ার করলাম। হয়তো আমার জীবনের সাথে তোমাদের জীবনেরও অনেক কথা মিলে যেতে পারে। তোমাদের হাজবেন্ডরাও হয়তো এরকম হতে পারে, কারোর সন্তানরাও এরকম হতে পারে। সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ঘরের মধ্যে না আর একদম ভালো লাগছে না, বিশ্বাস করো। ওই জন্য বাইরে এসে 5 মিনিট সময়টা কাটালাম। তো এসে দেখলাম আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে। এই যে বললাম ইলিশ মাছের মাথা দিয়ে 5 রকম তরকারিটা করব, ব্যাস হয়ে গেছে, এবার নামাবো। এখন ঘড়িতে বাজতে 12টা বাজতে 5, আর আমার এখানে দেখো সব রান্না বান্না কিন্তু কমপ্লিট। ভাত, এই যে মুগের ডাল পেঁপে দিয়ে হালকা পাতলা, এখানে এই যে সবজি 5 মিশালি সবজি মাথা দিয়ে। এখন আমি রঙের জন্য বা টেস্টের জন্য কিছু রান্না করি না, এখন আমি শরীরের জন্য রান্না করি, যেটা শরীরের পক্ষে উপযোগী সেইটাই রান্না করি। এখানে উচ্ছে আলু এখনও ঠাসেনি, মানে মাখবো। আর এখানে হচ্ছে মুসুর ডাল মেয়ের জন্য, আর আলু ভাজা, মা আলু ভাজছে। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি, মানে যেটা তোমাদের উপকারে আসে। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যদি এতটুকু কোনো বন্ধুর উপকারে আসে সেটা আমি মাথায় রেখে ভিডিও করার চেষ্টা করি। তো সবসময় সেটা হয়তো হয় না, বুঝতেই পারছো। তো ভাবলাম ঠিক আছে একটা হোম রেমেডি আমি শেয়ার করি। তো এখন আমি স্নান করতে যাচ্ছি, তো আমি যে ফেস প্যাকটা ইউজ করে স্নান করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা মেয়ের যখন দুধটাকে গরম করতে বসাই, মানে দুধ জাল দিতে বসাই, তখন আমি কি করি, দুধের শটটাকে এইভাবে তুলে রেখে দিই। দেখতে পাচ্ছ দুধের শট, এই দুধের শটটা তুলে রেখে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি মিক্সড করলাম। দেখো এই যে চিনি মিক্সড করলাম। এর মধ্যে তোমরা কফি অ্যাড করতে পারো, এক এক দিনে এক এক রকম ভাবে অ্যাড করতে পারো। কখনো আটা অ্যাড করতে পারো, ময়দা, কফি, বেসন, চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, প্রচুর প্রচুর জিনিস থাকে আমাদের রান্নাঘরে, সেগুলো আমরা ইউজ করতেই পারি। তার সাথে অবশ্যই একটু বেসন অ্যাড করলাম। আর এই বেসনটা শুধুমাত্র আমি আমার ফেস প্যাক হিসাবে ইউজ করি, আর কিছু ব্যাপারে ইউজ করি না। তো বেসন অ্যাড করলাম। আর নেব সামান্য একটু পাতিলেবু। এই যে রান্না করে উঠে যে আমাদের সারা মুখে যে ট্যান হয়ে গেল, এই পাতিলেবু কিন্তু সেই ট্যানটা তুলে দেবে। তো একটু পাতিলেবুর রস আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে একটু জল দিয়ে বা গোলাপ জল যেটা থাকুক, বা মধু হাতের সামনে যা থাকুক, বা কাঁচা দুধ দিতে পারো, মধু দিতে পারো, গোলাপ জল দিতে পারো, বা প্লেন ওয়াটার দিয়ে এই প্যাকটাকে ভালো করে মেখে নেবে। নিয়ে তারপরে তোমরা ফেসে অ্যাপ্লাই করবে। তো চলো আগে আমি অ্যাপ্লাইটা করে তোমাদের দেখাই। ঠিক আছে, এই প্যাকটা মেখে তোমরা যাবতীয় কাজ করতে পারো, বা 5 মিনিট বসতে পারো, ম্যাগাজিন পড়তে পারো, বা কাচাকুচি করতে পারো। তারপরে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে অবশ্যই তারপরে টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। চলো, আজকে তো বললাম যে আজকে বৃহস্পতিবার, ওই জন্য দেখো একদম বাইরে থেকে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছিলাম। আগের দিন আজকে না বাসন মাজাই হয়নি, ওই যে বললাম হাজব্যান্ডের আগের দিন থেকেই শরীরটা খারাপ ছিল, সময়ে পাইনি। তো এখন আমি বাসনগুলো মেজে নিলাম। আর এই দেখো পান ধুতে ধুতে আমি একটা কমেন্টের, আমার হঠাৎ করে একটা কমেন্ট মনে পড়ে গেল, তো তারই আনসার দিই। আমাকে 2 দিন আগে একজন কমেন্ট করে বলেছিল, আচ্ছা শর্মিষ্ঠা, তুমি সারাদিনে কটা করে পান খাও সেটা তো বলো না। হয়তো তোমাদের অনেকেরই এটা জানার ইচ্ছা প্রকাশ করো, বাট আমাকে হয়তো বলে উঠতে পারো না যে শর্মিষ্ঠা তুমি কি পান খাও বা কটা করে পান খাও। হ্যাঁ গো বন্ধুরা, বা হ্যাঁ গো দিদিরা, আমি কিন্তু পান খাই। তবে সেটা ভেবো না যে ওই মশলা দেওয়া পান, আমি সাদা পান খাই। আসলে পানের নেশাটা কি করে এলো, এবারে সেইটা নিয়ে তোমাদের সাথে গল্পটা করি। চলো আমি তোমাদের বলি যে আমি কিন্তু মামার বাড়িতে মানুষ, মানে আমি আমার দিদা মায়ের কাছে মানুষ, মানে মায়ের মাকে আমি দিদামা বলতাম। তো আমার দিদামা ভীষণ পান খেতেন। আবার দিদামার মা, তিনিও বেঁচে ছিলেন তখন দিদামার কাছে থাকতেন, তিনিও পান খেতেন। আমার মা, তিনিও পান খান। ইভেন আমার যে কাকিমা, তিনিও পান খায়। তাহলে বুঝতে পারছো, ইভেন আমার ছোটো মাসিও পান খায়। তাহলে আমাদের মোটামুটি আমার পরিচিতির মধ্যে কতজন মেম্বার পান খায়। এবার যখন দেখতাম দিদামা পান বানিয়ে বানিয়ে খেত, তো
তো আমি কি করতাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর লুকিয়ে লুকিয়ে ওই দিদামায়ের পানির না কি সুন্দর একটা, কি বলবো, পান বাটা না কি বলে না, কত রকম আগেকার দিনে সেই দেখবে পিতলের থাকতো, পিতলের সব রকম বক্সের মধ্যে মশলাপাতি থাকতো, ওইখান থেকে একটু পান আর একটা সুপারির কুচি ভালো করে মায়ের মতো মানে দিদামার মতন পাকিয়ে খেয়ে নিতাম। সেই তারপর থেকে না একটু 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 করে পানের প্রতি আমার আসক্তি বাড়লো। তারপর এই যে মা এলো আমার কাছে, তো মায়ের থেকেও একটু একটু করে পান খাওয়া আমি শুরু করে দিলাম। আমার দিদামা বলতো যে সধবা মানুষদের একটু করে মুখে পান দেওয়া উচিত। পান মানে আমি কিন্তু বারবার বলছি মশলা দেওয়া না, মানে একটু যেটা হয় না সুপারির চুন, সাদা পান যেটাকে বলা হয়, সেটা কিন্তু খাওয়া উচিত। কারণ মা লক্ষ্মী কিন্তু পান ভীষণ পছন্দ করেন। তোমরা জানো আমরা বৃহস্পতিবার পান ছাড়া কিন্তু পুজো হয় না। তো এই টুকটাক করে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তবে ওই যখন ইচ্ছা হয় তখন একটু আধটু মায়ের কাছ থেকে ছিঁড়ে ঠিড়ে খাই, আর কিছুই না। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বৃহস্পতিবারের পূজা পাঠও কমপ্লিট হয়ে গেল। আমাকে এক দিদিভাই বলেছিল যে শর্মিষ্ঠা কখনো যখন ঠাকুরকে যখন স্নান করাবে তখন ওইভাবে দেখাবে না, ওই জন্য কিন্তু আমি মা লক্ষ্মীকে একটা কাপড় জড়িয়ে তারপরে কিন্তু আজকে স্নান করিয়েছি। তো কেমন লাগলো আমার পূজা পাঠ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আগের দিন তোমাদের সাথে যে আমি সোমবারে শ্রাবণ মাসের সোমবারের ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা এত আমার পূজা পাঠ দেখতে পছন্দ করেছো, সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার পুজো দেখতে তোমরা যে এত ভালোবাসো এটা শুনেও না আমার অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা আজকে পূজা পাঠ দেখিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, একটা লাইক দিয়ে দিও, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার শক্তি। টাটা।